অনুপ চেটিয়াকে কি কালকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে? এরকম কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কোনো খবর নেই। আচ্ছা, আপনার কাছে নাই? ভারতীয় গণমাধ্যমে এই কথা বলছে স্যার। হতে পারে। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করল বাংলাদেশ। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। যেহেতু সে বিদেশি, সেহেতু সে আমাদের দেশও ত্যাগ করতে চেয়েছেন এবং সেই জন্যই তাকে সেইভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি। মিয়ানমারে ক্ষমতা হস্তান্তরের সূচির সঙ্গে আলোচনায় রাজি প্রেসিডেন্ট শোয়ে। দ্রুত ফল প্রকাশ করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আহ্বান। সিরিয়ার সাংবিধানিক সংস্কারের প্রস্তাব রাশিয়ার। আইএস এর কাছ থেকে আলেপ্পোর বিমান ঘাঁটি পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর। এবং পশ্চিম তীরে সহিংসতার জন্য ফিলিস্তিনি নেতাদের দায়ী করলেন নেতানিয়াহু। ইসরায়েলিদের বিচারে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা আরব আমিরাতের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি। প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। এই খবর যখন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পায় তখন সকাল 11:15টায় সময় সংবাদের কাছে কার্যত অস্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপরও দেশের সব গণমাধ্যমে প্রচার হচ্ছিল হস্তান্তরের খবর। পরবর্তীতে অস্বীকার করার 1.5 ঘণ্টা পর উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের কথা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাজা শেষ হয় নিয়ম মেনেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গেল জুন মাসের বাংলাদেশ সফরের অন্যতম আলোচ্য বিষয় ছিল অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা। এরই প্রেক্ষিতে সকালে অনুপকে ভারতে পাঠানো হলো। বুধবার সকালে ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে উলফা নেতার ভারতের কাছে হস্তান্তরের খবর প্রকাশ পায়। যদিও শুরুতে গণমাধ্যমের এই খবরের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ চেটিয়াকে কি কালকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে? এরকম কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কোনো খবর নেই। আচ্ছা, আপনার কাছে নাই? ভারতীয় গণমাধ্যমে এই কথা বলছে স্যার। হতে পারে। এর 1.5 ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাজা শেষ হওয়ায় উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ চেটিয়া একজন ভারতীয় নাগরিক। তিনি আমাদের আইনের মাধ্যমেই তিনি কারাগারে আটক ছিলেন। তার আটকাদেশ সম্পন্ন হয়েছিল এবং যেহেতু সে বিদেশি, সেহেতু সে আমাদের দেশও ত্যাগ করতে চেয়েছেন এবং সেই জন্যই তাকে সেইভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি। অনুপ চেটিয়া 2005, 2008 এবং 2011 সালে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। 2003 সালে সাজার মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অনুপকে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য হাইকোর্ট নির্দেশ দেন। খুন, অপহরণ এবং চাঁদাবাজির জন্য ভারতে পলাতক সন্ত্রাসীদের তালিকায় আছেন অনুপ চেটিয়া। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নারায়ণগঞ্জের 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত সরকার ছেড়ে দিলে অনুপ চেটিয়ার মতো একই প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে। দুপুরে সচিবালয়ে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি। নূর হোসেনের সেখানে তাদের সরকার যেদিন আমাদেরকে বলবে যে তোমরা সে মুক্ত হয়েছে, আমরা তাকে নিয়ে আসবো। আমরা ঠিক এইভাবে আমরা বর্ডারে তাকে রিসিভ করবো, যে এইভাবে ও চলে গেল। যুক্তরাষ্ট্র সরকার প্রায়শই এরকম দিয়ে থাকে আমাদের সঙ্গে। তাদের অ্যাম্বাসেডার আসছিলেন এবং তাদের একজন ডেপুটি মন্ত্রীও আসছিলেন। তখন বললেন যে আমাদের নাগরিকদের সতর্ক করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে আমরা বলে থাকি। এইটা আমরা মিন করি না যে তোমরা ঘরের ভেতরে বসে থাকো। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম নয়াদিল্লির সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। গতকাল রাতেই ভারতের যে প্রধান গোয়েন্দা দপ্তর সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন,
তাদের অফিসাররা রাতেই ঢাকায় ছিল এবং সেখানেই অত্যন্ত গোপনে অনুপ চেটিয়াকে ঢাকার জেল থেকে তাকে সেখানে স্থানান্তরিত করে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে আজকে সকালে, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রেরই খবর, যে সাধারণ বাণিজ্যিক জেটের বিমানে করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এটাও জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এ ব্যাপারে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেছিলেন এবং সেই আলাপের পরিণতিতে এই ঘটনাটি ঘটেছে এবং যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাদের ব্যক্তিগত তত্ত্বাবধানে গোটা ব্যাপারটি সম্পন্ন হয়েছে। সেই কারণে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত ধন্যবাদও জানিয়েছেন। পাশাপাশি একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে একটি দাবি ছিল তাদের যে পলাতক আসামি নূর হোসেন, যে কলকাতায় বিচারাধীন, তাকে কিভাবে ঢাকাতে ফেরত নিয়ে যাওয়া যায়। এ ব্যাপারে যেটা খোঁজ নিয়ে জানা গিয়েছে যে কলকাতার আদালতে যে মামলা চলছিল সেই মামলার সমস্ত বিষয়টি প্রায় নিষ্পত্তির মুখে, অর্থাৎ সেখান থেকে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করে দেওয়া হলেই নূর হোসেনকে ফেরত পাঠানো যেতে পারে এবং সেই প্রক্রিয়ার কাজটা প্রায় শেষ পর্যায়ে বলে বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বা ভারতের দিক থেকেও এটাকে একটা দেখানোর চেষ্টা হয়েছে যে কোনোভাবেই যেন মনে না হয় যে একটা দেওয়া নেওয়া চলছে। এটা দুটো দেশেরই নিরাপত্তার স্বার্থে যেটুকু করা দরকার, যে দেশ যেমন পদক্ষেপ নিচ্ছেন সঙ্গে সঙ্গেই যে আরেকটি দেশকে সেই পদক্ষেপ নিতে হবে এমন কোনো সম্পর্ক নয় দু দেশের মধ্যে। ফলে নূর হোসেনের প্রত্যার্পণটাও কিন্তু অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। দর্শক, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে এই মুহূর্তে কারা অধিদপ্তরে সাংবাদিকদের ব্রিফ করছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতিখার উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চলবে, সুতরাং একসাথে 7 বছরই শেষ হয়ে গেছে। হাই কমিশনের কে আসছেন ঠিক জানি না, আমি শুধু জেল সুপারকে জিজ্ঞেস করেছি, বলছে ওনারা স্যার আগেও ওনার সাথে কয়েকবার দেখা করে গেছেন, যারা ওনারাই আসছেন, সম্ভবত কনসুলার ডিভিশন থেকে আসছেন। ওনার সাজা 2004 সালে শেষ হয়েছে, 2004 সালের ডিসেম্বর। রিলিজ প্রিজনার আপনারা জানেন, 83 জন রিলিজ প্রিজনার, আপনারা সবাই জানেন যে আমার দেশে 83 জন রিলিজ প্রিজনার আছে যারা একদম জেলের মধ্যেই আছেন। ওনাদের হাই কমিশন বা এমবেসি যতক্ষণ পর্যন্ত তাদেরকে না নিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে আমাদের নিরাপত্তা হেফাজতে রাখি। যখন ওনারা বলেন যে আমাদেরকে দিয়ে দেন, তখন আমার সরকার যখন ক্লিয়ারেন্স দেয়, 2 সরকার যখন ক্লিয়ারেন্স দেয়, তখন আমরা ছেড়ে দিই। এই 3 জন 83 জনের মধ্যে আজকের থেকে এখন 80 জন, তারাও বিভিন্ন দেশের। আবেদনের তারিখটা আমার ঠিক জানা নাই, তবে উনি কমপক্ষে 2 বার আবেদন করেছেন, যতটুকু আমি জানি। প্রথমে 1 বার করেছেন, পরে আরেকবার করেছেন। এবং আমি নিজেও যখন ভিজিট করেছি ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কি চলে যেতে চাচ্ছেন, বলে হ্যাঁ চলে যেতে চাচ্ছি। ওনাকে এটাও জানতে চাওয়া হয়েছে যে আপনি বর্ডারে গিয়ে আমরা ছাড়বো নাকি এমনি, আমরা সাধারণভাবে জিজ্ঞেস করেছি, বলছেন না আমি হাই কমিশনের মাধ্যমে যাব। ওনার ইচ্ছাই ওনাকে হাই কমিশনের মাধ্যমে দেওয়া হয়েছে। আজকে জানলাম আপনাদের কারারোধ কি একজন আসাদুজ্জামান নাম, ওনার উপর আক্রমণ করেছেন, কি উদ্দেশ্যে, কেন? সাথে একটু যোগ করি, কারাগারের নিরাপত্তা সাম্প্রতিক সময় বাড়ানো হয়েছে এবং রেডিও নেটওয়ার্ক এগুলো বন্ধ করা হয়েছে, হঠাৎ করে এটা বৃদ্ধি করার হঠাৎ করে বৃদ্ধি করার কারণ আপনারাও সবাই জানেন যে দেশে ইদানিং বেশ কয়েকটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং ইউনিফর্ম পার্সনের উপর একটু বেশি এই আক্রমণটা হচ্ছে। কারণগুলো আপনাদেরও জানা। সুতরাং আমরাও সেই দুর্ঘটনাগুলোর থেকে আজ করছিলাম যে কোনো সময় হয়তো কারাগারের দুর্বলতার সুযোগে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই কথা বিবেচনা করেই আমরা কারাগারের একটু বিশেষ সামান্য নিরাপত্তা আমরা একটু বৃদ্ধি করেছি, একটু টহল বৃদ্ধি করেছি, গেটগুলো একটু ক্লোজ রেখেছি যাতে সাধারণ মানুষ সবাইকে একটু কনস্ট্যান্ট ওয়াচে রাখা যায়। কারণ আজকাল মোটরসাইকেলে এসে অ্যাটাক করছে বা এই ধরনের কোনো ঘটনা আছে, সুতরাং গাড়ি ঘোড়া যেন সহজে ঢুকতে না পারে প্রপার চেকিং ছাড়া। তো সেই বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অতি সম্প্রতি কারাগারে যখন আদালত থেকে বন্দীরা আসছে তাদের কাছে অনেকের কাছে ছোট ছোট সার্কিট ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল।
তো সেটার আলোকে আমাদের কাছে মনে হচ্ছিল যে বন্দীদের মধ্যে অনেকেই কারিগরিভাবে বেশ দক্ষ এবং তারা হয়তো ভিতরে ছোট ছোট ভাবে পার্টসের মাধ্যমে ইলেকট্রনিক দ্রব্যাদি নিয়ে ভিতরে তারা মোবাইল অ্যাসেম্বল করতে পারে বা এক্সপ্লোসিভ ডিটোনেটর বানাতে পারে। তো সেই ধরনের বিষয়গুলোকে আমরা যাতে না হয় সেটার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যই আমরা সাময়িকভাবে আমাদের এই ইলেকট্রনিক্স দ্রব্যাদি যেটা অ্যালাউড ছিল, রেডিও, এক ব্যান্ড রেডিও তারা ব্যবহার করতে পারতো, সেটা সহ অন্যান্য যে কোনো ধরনের ইলেকট্রনিক দ্রব্যাদি আমরা বন্ধ করেছি, সেটা সার্বিক নিরাপত্তা বিবেচনা করে যাতে কারাগারের ভিতরে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। একজন কারারক্ষীর বিষয়ে যে হামলাটা হয়েছে সেটা এইমাত্র কিছুক্ষণ আগেই ঘণ্টাখানেক হয় ফরিদপুরে সরকারি ডাক নিয়ে পোস্ট অফিসে গিয়েছিলেন পোস্ট করার জন্য। সেখানে 2 জন ছিলেন আমাদের মোটরসাইকেলে, পিছনে যে বসা ছিল তাকে হঠাৎ করে খুর দিয়ে আঘাত করে দৌড়ায় পালিয়ে যায় এবং আশেপাশে যেহেতু অন্যান্য গাড়ি রিক্সা ছিল তাকে আর ধরতে পারা যায়নি। তো এটা ধারণা করা হচ্ছে যে এটা আপনারা গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন, ঢাকার কচুক্ষেত্রে, সেটারই ধারাবাহিকতার কোনো অপরাধ হতে পারে। তো দর্শক, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে কারা অধিদপ্তরের সাংবাদিকদের ব্রিফ করছিলেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি আন্তর্জাতিক সময় নিয়মিত আয়োজনে। বাংলাদেশে বিদেশিদের ওপর আরও হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের এক সাপ্তাহিক বৈঠকে এর মুখপাত্র জানান, বাংলাদেশে বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। গোপন সূত্রের ভিত্তিতে এমন তথ্য পেয়েছেন তারা। বাংলাদেশে 2015 সালে কয়েকজন লেখক ও ব্লগার হত্যার বিষয়টি নিয়েও উদ্বেগ জানায় তারা। 2 বিদেশি হত্যার পাশাপাশি আশুরার দিন শিয়া সম্প্রদায়ের সমাবেশের সময় বোমা হামলার বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে মার্কিন প্রশাসন এই সতর্কতা জারি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের বিরোধী দল এনএলডি-কে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে অং সান সুচির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট থান সোয়ে। বুধবার মিয়ানমারের প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও স্পিকারের কাছে আলোচনায় বসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান সুচি। এর আগে সাংবিধানিক বাধার কারণে প্রেসিডেন্ট হতে না পারলেও গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত অং সান সুচি নিজেই নেবেন বলে জানান তিনি। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে 491টি আসনে অনুষ্ঠিত নির্বাচনের 182টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে এনএলডি 163তে জয় পেয়েছে। অং সান সুচি তার একটি আসনে জয় পেয়েছেন। এই অবস্থায় দ্রুত নির্বাচনের ফল প্রকাশ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর 3 দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সুচির দলের বিপুল বিজয় নিশ্চিত ও ক্ষমতাসীন ইউএসডিপির পক্ষ থেকে পরাজয় মেনে নেওয়া হলেও সরকারিভাবে ফল প্রকাশ না করায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচনে এনএলডি জয় পেলেও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আমি শঙ্কিত, কারণ 1990 সালের নির্বাচনের মতো খারাপ অভিজ্ঞতা আমাদের আছে। আমি মনে করি নির্বাচনী জয়ী দল ও ক্ষমতাসীন দলের মধ্যে সমঝোতা ছাড়া শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা সম্ভব নয়। ফল প্রকাশে দেরি হলেও মিয়ানমারের বিরোধী দল এনএলডি এরই মধ্যে নিজেদের বিজয়ী বলে ঘোষণা দিয়েছে। নির্বাচনে 82% ভোট পাওয়ার দাবি করেছেন দলের একজন মুখপাত্র। তবে নিজের দল সরকার গঠন করলেও স্বামী ও 2 সন্তান ভিন দেশের নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট হতে সাংবিধানিক বাধা রয়েছে অং সান সুচির। মঙ্গলবার সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের সব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত তিনিই নেবেন। মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেও জানান সুচি। এরই মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও স্পিকারের কাছে চিঠি দিয়েছেন সুচি। আমরা কখনো কর্তৃত্ববাদী সরকার গঠন করব না, কারণ জনগণের সমর্থনই আমাদের সফলতার মূল কারণ। সর্বসাধারণের সমর্থন নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। আমরা আগেই বলেছি, সংসদে সেনাবাহিনীর জন্য 25% আসন সংরক্ষিত রাখাটা গণতন্ত্র সম্মত নয়। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করার আগেই সেনাবাহিনীকে এ বিষয়ে আলোচনার উদ্যোগ নিতে হবে। মিয়ানমারে এবার শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ হলেও নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি ত্রুটিমুক্ত
ছিল না বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ উপায়ে নির্বাচনের ফল প্রকাশ করারও আহ্বান জানান তারা। মিয়ানমারের নির্বাচনে সাংবিধানিক ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দেশটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক যাত্রা শুরু করলেও এই নির্বাচনে অনেক মানুষ মিয়ানমারের নাগরিক হয়েও ভোট দিতে পারেনি। জনগণের বিশ্বাস অর্জনে নির্বাচন কমিশনের উচিত 2-1 দিনের মধ্যে পূর্ণ ফলাফল প্রকাশ করা। মিয়ানমারের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের 664 আসনের মধ্যে গত রোববার 491 আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সংবিধান অনুযায়ী মোট আসনের 25% বা 166 আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। আর জাতিগত সংঘাতের কারণে সান প্রদেশের 7টি আসনে নির্বাচন হয়নি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। আফগানিস্তানের গজনিতে হাজারা সম্প্রদায়ের 7 জনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ। সিরিয়া সংকট সমাধানে দেশটিতে সাংবিধানিক সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে রাশিয়া। ভিয়েনায় সিরিয়া বিষয়ে বৈঠকে আগে মঙ্গলবার জাতিসংঘে এ প্রস্তাব উত্থাপন করা হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী শনিবার অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনে সিরিয়ার সন্ত্রাসীদের একটি তালিকা প্রণয়নের বিষয়ে আশা প্রকাশ করেছেন। এদিকে আলেপ্পোতে আইএস নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটি পুনর্দখলের কথা জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সেখানে জিম্মি সিরীয় সেনা সদস্যদেরও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলের একটি তেল স্থাপনায় বিমান হামলা চালায় ফ্রান্সের বিমান বাহিনী। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, ওই হামলায় আইএসের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়ে গেছে। একই দিন আলেপ্পোতেও আইএস নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটিতে হামলা করে সিরীয় সরকারের বিমান বাহিনী। ঘাঁটিটি আইএস মুক্ত করার দাবি করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে আইএসের হাতে জিম্মি থাকা বেশ কিছু সিরীয় সেনা সদস্যকেও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। এদিকে রাশিয়া সিরিয়া শান্তি আলোচনার অংশ হিসেবে 18 মাস মেয়াদী একটি সংবিধান সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে। প্রস্তাব অনুযায়ী এই 18 মাস পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে, কিন্তু এই সময় আসাদ ক্ষমতায় থাকবেন কিনা সে সম্পর্কে স্পষ্ট করে প্রস্তাবনায় কিছু বলা হয়নি। প্রস্তাবটি এরই মধ্যে জাতিসংঘের সদস্যদের নজরে আনা হয়েছে। এতে বলা হয়েছে, ভিয়েনায় অনুষ্ঠিতব্য সিরিয়া শান্তি আলোচনায় আসাদ সরকার বিরোধীদেরও অংশগ্রহণ করা দরকার। আর ভিয়েনা বৈঠকে আসাদ বিরোধী কোন কোন দলকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হবে তা নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এবারের আলোচনা গতবারের তুলনায় যেন কার্যকরী হয়, সেজন্য আমরা চাচ্ছি সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসী দলগুলোর তালিকা তৈরি করতে, যাতে পরবর্তীতে আলোচনার পথ সুগম হয়। এদিকে গোলান মালভূমির ইসরায়েল অধিকৃত অংশকে ইসরায়েলের ভূমি হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে গোলান মালভূমির প্রায় 1200 বর্গমাইল এলাকা ইসরায়েল দখল করে নেয়। সিরীয় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল ভূখণ্ডটিতে নিজেদের দখল পাকাপোক্ত করতে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। গেল সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকে আবারও তিনি প্রসঙ্গটি উত্থাপন করেন। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা সে প্রস্তাবে সম্মতি দেননি। তানজিমুনিয়াত, সময় সংবাদ। যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর হতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। মিশর ও মার্কিন তদন্ত দলের পর এবার রাশিয়াও মেট্রোজেটের A321 বিমানটি বোমা হামলাতেই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে। গত 30 সেপ্টেম্বর থেকে সিরিয়ায় রুশ কর্তৃপক্ষের আইএস সহ আসাদ বিরোধীদের বিরুদ্ধে অভিযানের কারণেই এ হামলা হয়েছে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ। গেল 31 অক্টোবর 224 জন যাত্রী নিয়ে সিনাইয়ে বিধ্বস্ত হয় রুশ বিমানটি। এরপর আইএস বিমানটি বিধ্বস্ত করার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে বার্তা পাঠালেও প্রথমে তা অস্বীকার করছিল বিভিন্ন পক্ষ। বিশেষ অভিযানে আল কায়েদা সমর্থিত সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল নুসরা ফ্রন্টের সন্দেহভাজন 18 সদস্যকে গ্রেফতারের দাবি করেছে তুরস্কের পুলিশ। সিরীয় সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশের সময় তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গ্রেফতার হওয়াদের মধ্যে 2 নারী রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন আহত ব্যক্তি রয়েছেন। পুলিশের ধারণা চলমান সংঘাতে অংশ নিয়ে আহত হয় তারা। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নভেম্বরের 15 ও 16 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া G20 সম্মেলনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে তুর্কি কর্তৃপক্ষ। দেশটির আন্তালিয়া শহরে আয়োজিত এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের যোগ দেওয়ার কথা রয়েছে।
আফগানিস্তানের গজনিতে হাজারা সম্প্রদায়ের 7 জনকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করেছে প্রায় কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা অভিযোগ করেছে হাজারা সম্প্রদায়ের 2 শিশু ও 2 নারী সহ 7 জনকে গলা কেটে আইএসসি হত্যা করেছে। গেল সপ্তাহের শেষের দিকে হাজারা সম্প্রদায়ের এই 7 জনের মরদেহ উদ্ধার করা হয়, কিন্তু আইএসসি তাদের হত্যা করেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিক্ষোভকারীরা এই সময় হত্যাকারী কঠোর বিচার দাবি করেছেন। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এ নিয়ে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 80 জনে। ফিলিস্তিনি নিহতের জন্য ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ। চলমান সহিংসতার জন্য ফিলিস্তিনি নেতাদের সন্ত্রাসী মনোভাবকে দায়ী করে টেম্পল মাউন্টে ইহুদিদেরও অধিকার রয়েছে বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় অবরুদ্ধ পশ্চিম তীর। পশ্চিম তীরের হেব্রনে ফিলিস্তিনি যুবকের ওপর পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের অভিযোগ, ওই অঞ্চলের একটি পুলিশ চৌকিতে ছুরি হাতে ঢুকে তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে ওই যুবক। একই দিন পূর্ব জেরুজালেমে আরেকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। আবার অভিযোগ, ছুরি হাতে পুলিশের ওপর হামলা। এই অভিযোগ এনে চলমান সংঘর্ষে এ পর্যন্ত 80 জনকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এসব হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংগঠন। সাধারণ ফিলিস্তিনিদের দাবি, পুলিশ মিথ্যা অভিযোগ এনে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। আমি পশ্চিম তীরের ওই ছেলেটিকে মারতে দেখেছি, তার হাতে কোনো ছুরি ছিল না। পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে তাকে হত্যা করে। ইসরায়েল ফিলিস্তিনে চলমান এই সংঘাত সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে বসেন উপসাগরীয় আরব জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, আল আকসা মসজিদ ও পবিত্র নগরী জেরুজালেমের মর্যাদা রক্ষার্থে আরব দেশগুলোর এগিয়ে আসতে হবে। আমাদের ফিলিস্তিনি ভাইদের ইসরায়েলিরা যেভাবে হত্যা করছে তাতে মনে হচ্ছে বিশ্বে কোনো আইন কানুন নেই। আমরা যেখানে একত্রিত হয়েছি কিভাবে এই সহিংসতা বন্ধ করে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারি, এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েল ফিলিস্তিনে বিদ্যমান অচল অবস্থার মধ্যেই মার্কিন ইহুদি সংগঠনগুলোর বার্ষিক সম্মেলনে নেতানিয়াহুকে বিশেষ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। সম্মেলনে যোগ দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইহুদিদের নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেবেন না তিনি। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি নেতারা ইহুদি রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না নেবে, ততদিন পর্যন্ত এই সংঘাত বন্ধ হবে না। টেম্পল মাউন্ট আমাদেরও পবিত্র তীর্থস্থান। ফিলিস্তিনি নেতারা সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে হাত মিলিয়ে এই অঞ্চলে সহিংসতা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, যা আমরা কোনোভাবেই হতে দেব না। এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে বিক্ষোভ করছে শত শত মানুষ। ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক খাতে বরাদ্দ কমাতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানান তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর সাবেক প্রধান ইয়াসির আরাফাতকে ইসরায়েলিরা হত্যা করেছে বলে তদন্তে প্রমাণ মিলেছে। ফিলিস্তিনি তদন্তকারী দলের প্রধান তৌফিক তিওয়ারি মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ধীরে ধীরে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে। নোবেলজয়ী সাবেক এই ফিলিস্তিনি প্রেসিডেন্টের 11তম মৃত্যুবার্ষিকীর মাত্র একদিন আগে এই ঘোষণা দিল দেশটির তদন্তকারীরা। তবে এই অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে ইসরায়েল। এদিকে 2 মাস আগে ফরাসি তদন্তকারীরা কাউকে অভিযুক্ত না করে এবং বিশ্বাসযোগ্য কোনো ফলাফল ছাড়াই তদন্ত কাজ গুটিয়ে ফেলে। তাদের মতে হার্ট অ্যাটাকের কারণে আরাফাতের মৃত্যু হয়েছে। 2004 সালের 12ই অক্টোবর ইয়াসির আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ফ্রান্সের একটি সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানেই 11ই নভেম্বর তিনি মারা যান। এই মৃত্যু অস্বাভাবিক উল্লেখ করে তাকে প্লুটোনিয়াম বিষ দিয়ে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন মহলে অভিযোগ ওঠে। তার পরিহিত পোশাকে ওই বিষ শনাক্ত করা হয়েছে বলেও জানায় গণমাধ্যম। ইয়েমেনের বন্দরনগরী হোদেইদা ও তাইজে হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আবারও কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এই হামলায় হোদেইদায় হাউথিদের পরিচালিত একটি রেডিও স্টেশন ও একটি অস্ত্রের মজুদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি জোটের সামরিক মুখপাত্রের। এদিকে তাইজ শহরে হাদি সমর্থক ও হাউথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। চলমান সংঘর্ষে গত 2 দিনে অন্তত 50 জন নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম।
তাইস থেকে হাউথিদের পুরোপুরি উৎখাত করার আগ পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হাদি সমর্থকরা। ইয়েমেনে চলমান যুদ্ধে এ পর্যন্ত প্রায় 5,600 মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হাউথি বিদ্রোহীদের হাতে আটক হওয়া মার্কিন ঠিকাদার জন হামেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে স্বামীর নিহতের কথা জানান হামেনের স্ত্রী। গেল 22শে অক্টোবর জাতিসংঘের বিশেষ বিমানে ইয়েমেনের সানা বিমানবন্দরে অবতরণ করলে অপর এক মার্কিন ঠিকাদার সহ হামেনকে আটক করে হাউথিরা। তবে কিভাবে তার মৃত্যু হয় তা নিশ্চিত করা হয়নি। গেল মার্চে হাউথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নিলে বিমান অভিযান শুরু করে সৌদি জোট। এই অভিযানের সমর্থন দিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট। পশ্চিম ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে রাশিয়া। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর হোচিতে আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক এক আলোচনা সভায় একথা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের সমন্বয় করা হচ্ছে না বলেও অভিযোগ করেন পুতিন। ইরান বা উত্তর কোরিয়ার হামলা ঠেকাতেই এই প্রতিরক্ষা ব্যবস্থার কথা জানালেও এতে মার্কিনীদের গোপন উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। এছাড়া পরমাণু শক্তির কৌশলগত ব্যবহারের সক্ষমতা বাড়াতে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান পুতিন। বিহারের বিধানসভা নির্বাচনে ভরাডুবির জন্য দলের প্রচারণা কৌশলকে দায়ী করলেন বিজেপির জ্যেষ্ঠ নেতারা। সাবেক উপপ্রধানমন্ত্রী এল.কে আদভানি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেন, বিহার নির্বাচনের ফলাফল প্রমাণ করছে দিল্লি থেকে তেমন শিক্ষা নিতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই বক্তব্যের মাধ্যমে আদভানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহকে সরাসরি আক্রমণ করেছেন বলে জানিয়েছে বিবিসি। আদভানির বক্তব্যের সাথে একমত হয়েছে যশবন্ত সিনহা, মুরলী মনোহর যোশী এবং শান্তা কুমারের মতো দলের জ্যেষ্ঠ নেতারাও। এ প্রতিক্রিয়ার পর বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দল পরিচালনায় যে কোনো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রায় 110 লাখ অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বক্তব্য দিয়ে নিজ দলের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীদের বিতর্কের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স বিজনেস আয়োজিত রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থীদের এক বিতর্কে ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের ঢল সামলাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে একটি দেয়াল তৈরি করা হবে এবং অনিবন্ধিত 110 লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে। এই বক্তব্যের পর রিপাবলিকান দলের আরেক মনোনয়ন প্রার্থী জেব বুশের তোপের মুখে পড়েন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানো ছেলে খেলা নয় বলে মন্তব্য করেন তিনি। এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে মার্কিন প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেও জানান তিনি। 8 জন রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীদের নিয়ে আয়োজিত এই বিতর্কের মূল বিষয় ছিল সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের আরও হস্তক্ষেপ করা উচিত কিনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফাস্টফুড কর্মী এবং কম বেতনভুক্ত কর্মচারীরা ঘণ্টাপ্রতি $15 বেতন দাবিতে আন্দোলন করেছেন। তারা আশা প্রকাশ করছেন তাদের এই আন্দোলন 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারবে। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে এই বিক্ষোভটি হয়। বিক্ষোভকারীরা জানান, উন্নত জীবনযাপনের জন্য তারা আন্দোলনটি করছেন। যে বেতন তারা এখন পাচ্ছেন তা দিয়ে সঠিকভাবে জীবনযাপন করা সম্ভব না। আমেরিকার 500টি শহরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন হচ্ছে। ধারণা করা হচ্ছে আন্দোলনটি 2016 এর প্রেসিডেন্ট ইলেকশন প্রার্থীদের সমর্থন পাবে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবরে বলা হয়, ওহাইও অঙ্গরাজ্যের অ্যাক্রন শহরের আবাসিক এলাকার একটি বাড়িতে মঙ্গলবার স্থানীয় সময় 3টায় হকার H-25B বিমানটি বিধ্বস্ত হলে এ নিহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের সময় ওই বাড়ির বাসিন্দারা কেউ বাড়িতে ছিলেন না। অ্যাক্রনের ফুলটন এয়ারপোর্ট থেকে ওড়ার পর শহরটির পূর্বাঞ্চলে বাড়িতে বিমানটি আছড়ে পড়লে সাথে সাথে এতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। She heard some of just a couple of residents in each of the apartments, and it hit one, and then this fire. জলবায়ু পরিবর্তন রোধে আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। আগামী 30 নভেম্বর প্যারিসে শুরু হতে যাওয়া সম্মেলনে 194টি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিতে সম্মত হয়েছে জানিয়ে ফ্রান্স বলেছে, এর ফলে আইনগত বাধ্যবাধকতা সম্বলিত একটি কার্যকর চুক্তিতে পৌঁছা সম্ভব হতে পারে।
সম্মেলনকে সামনে রেখে 5টি আফ্রিকীয় দেশ ফ্রান্সের সাথে সমন্বিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। মঙ্গলবার বেনিন, ইথিওপিয়া ও গ্যাবন সহ আফ্রিকার 5 দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের 21তম বৈশ্বিক সম্মেলন COP21 সামনে রেখে এই সম্মেলনের ডাক দেন ওলাদ। 30 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের লবুর্গে এই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রধান শর্ত সচেতনতা বাড়ানো। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে আফ্রিকার দেশগুলোর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে তাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহী হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আফ্রিকার দেশগুলো অনেক পিছিয়ে আছে। এজন্য আমরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহী। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকাতে আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা সে অনুযায়ী কাজ করে যাব। প্যারিসের ওই সম্মেলনে বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র, চীন সহ 194টি রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করায় এবার বাস্তবসম্মত আইনগত বাধ্যবাধকতা সম্বলিত একটি চুক্তি হবে বলে আশা করছে ফ্রান্স। এর আগে উন্নত দেশগুলো 2020 সালের মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে $1000 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সে ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এর ফলে যুক্তরাষ্ট্র ও চীন অন্যান্য দেশের চাপের মুখে আছে। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ক্রমশ খারাপ হবে। বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনতে এজন্য তিনি সব দেশকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানান। আমরা পরিবেশ বিপর্যয়ের যে ঝুঁকির মধ্যে রয়েছি সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে হয়তো ভয়াবহতা কাটিয়ে ওঠা সম্ভব। এই সংকটকে টাকার অঙ্ক দিয়ে হিসাব করলে হবে না, তবে সংকট সমাধানে সব দেশ কতটুকু সাড়া দেবে সেটাই প্রশ্ন। এবারে সম্মেলনে কোনো চুক্তি হলেও যুদ্ধ ও সহিংসতার কারণে নাইজেরিয়া, সিরিয়ার মতো দেশগুলো এর সুবিধা ভোগ করতে পারবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ কারণে জলবায়ু পরিবর্তন ঠেকানোর পাশাপাশি বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধের ব্যাপারেও সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের প্রতীকী সমাপ্তি বার্ষিকী আর্মিস্টিস ডে উদযাপন করা হচ্ছে জার্মানি এবং মিত্র দেশগুলোতে। যুক্তরাজ্যে আজ এই যুদ্ধবিরতি দিবসে নিহত সেনাদের স্মরণে বেলা 11টায় 2 মিনিট নীরবতা পালন করা হবে। এরই মধ্যে রানী এলিজাবেথ জানিয়েছেন স্মরণ সভায় যোগ দেবেন তিনি। রাজপরিবারের সদস্যদেরও বিভিন্ন জায়গায় স্মরণ সভায় অংশগ্রহণ করতে দেখা গেছে। ব্রিটেন ছাড়াও পোল্যান্ড, হল্যান্ড, ফ্রান্সে সাড়ম্বরে পালন করা হচ্ছে এই দিবস। এমনকি জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম এবং পোল্যান্ডে একদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে চলছে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পাঠ। 1918 সালের 11 নভেম্বর ফ্রান্সের দেপার্তমার রাতদ গ্রামে জার্মানি এবং মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। বারো মাসে 13 পার্বণ পালনের রীতি রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। পার্বণের এই তালিকায় দ্বিতীয় বৃহত্তম পার্বণ কালীপূজা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নানা আয়োজনের মধ্যে দিয়ে চলছে কালীপূজা উদযাপন। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের অন্যান্য রাজ্যগুলোর মতোই প্রতিবেশী পশ্চিমবঙ্গের কালীপূজার সাড়ম্বরতা নজর কাড়ে সবার। মণ্ডপ নির্মাণ ও আলোকসজ্জায় একে অন্যকে ছাপিয়ে যেতে উদ্যোক্তাদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। শ্যামা মাকে পূজা করলেও মূলত আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করাই এই পূজার মূল উদ্দেশ্য। আর সে কারণে পূজার এই কদিন আলোকময় থাকে সর্বত্র। যেহেতু আজকে কালী পুজো, নিশি পুজো, আলোর উৎসব, সারা রাজ্য আজকে আলোয় সেজে উঠেছে। সেই সাথে তারাপীঠ মন্দিরেও বিভিন্ন আলো সেজে উঠবে। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানকার সেবায়তদের মেয়েরা এবং পাড়ার বিভিন্ন তারাপীঠ সংলগ্ন যে সমস্ত গ্রাম আছে সেই সমস্ত এসে তারা মাটির প্রদীপ হাতে সাজিয়ে দেবে। তা আজকের এই আলোর যুগে সে মাটির প্রদীপের ঐতিহ্য কিন্তু হারিয়ে যায়নি। সে মাটির প্রদীপের আলোয় কিন্তু এই মন্দির আলোময় হয়ে উঠবে। কলকাতার অদূরের বারাসাত জেলা শহরেই মূলত রাজ্যের প্রধান কালী পূজা অনুষ্ঠিত হয়। যদিও গত কয়েক বছর ধরে শুধুমাত্র বারাসাত জেলা শহরের সীমানায় আটকে নেই কালী পূজার আয়োজন। এই জৌলুস ছড়িয়ে পড়েছে জেলা শহর ছাড়াও অন্যান্য এলাকাতেও। কলকাতার অদূরে হাওড়া কিংবা রাজারহাট এলাকাতেও কালী পূজার আয়োজন রাজ্যবাসীর নজর কাড়ে। বারোয়ারি পূজার আয়োজনের পাশাপাশি ভারতের খ্যাতনামা তীর্থস্থানগুলোতেও শ্যামা পূজার আয়োজনে ভক্তদের ঢল নামে। প্রত্যেকবার আসি, এখানেই ভালো লাগে। মায়ের কাছে আমার সবাই যাতে ভালো থাকে এটাই চাই। কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির এমনকি বীরভূমের তারাপীঠেও ছিল ভক্ত অনুরাগীদের ভিড়। সময় সংবাদ, কলকাতা।
ব্রাজিলের সম্প্রতি বাঁধ ধসের ঘটনায় যতটা না আর্থিক ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে গৃহহারা মানুষগুলো, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিশুদের উপর। সেই বিষয়টি মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রাজিলের একদল স্বেচ্ছাসেবক। তাদের আনন্দ বার্তায় শিশুরা ক্ষণিকের জন্য হলেও হতাশা কাটিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে, এমনটাই আশা তাদের। ব্রাজিলের মারিয়ানা শহরের এই আশ্রয় কেন্দ্রটিতে সোমবার হঠাৎ করে হাজির হয় সার্কাসের ক্লাউন বেশে একদল স্বেচ্ছাসেবক। লাল রঙের নাক ও রঙিন চুল মাথায় দিয়ে তাদের এই হাস্যজ্জ্বল উপস্থিতিতে পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। রঙিন সব খেলনা, বাহারি কাপড় পেয়ে শিশুদের আনন্দের যেন সীমা ছিল না। অতীতকে ভুলে এসব শিশু সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা স্বেচ্ছাসেবীদের। আমি ওদের সঙ্গে কিছু ভালো সময় কাটাতে এসেছি। ওদের সাথে খেলতে পেরে, হাসতে পেরে খুব ভালো লাগছে। কিছুটা সময় ওরা যদি ঘর হারানোর হতাশা কাটিয়ে ওঠে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক। 5 নভেম্বর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেন্তো রদ্রিগেজ গ্রামে দুটি খনির বাঁধ ধসে গৃহহারা হয়ে পড়েন ওই এলাকার শত শত মানুষ। তাদের মধ্যে 130 জনকে স্থানীয় প্রভিডেন্সিয়া হোটেলে সাময়িক আশ্রয় দেয় কর্তৃপক্ষ। মাথায় ছাদের ব্যবস্থা হলেও সহায় সম্বল হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন গৃহহীন মানুষগুলো। স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক তাদেরই একজন। গণমাধ্যমকে সেই বিভীষিকাময় স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বারবার শিউরে ওঠেন। ভর দুপুরবেলা সব মানুষ যার যার কাজ করছিল। বাচ্চাদের স্কুল তখনও শেষ হয়নি। এই সময়ে বাঁধে ফাটল ধরার খবর পেলাম। আমি মুহূর্তে সবাইকে খবরটা জানিয়ে সতর্ক করি। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, পরে চেঁচামেচি করে তাদের বের করে আনতে হয়। সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অনেক পরিবার। প্রাণ রক্ষা হলেও ভবিষ্যতে কি করবেন তার কোনো কুল কিনারা পাচ্ছেন না তারা। টাইম বোমা যেমন টিকটিক শব্দ করে, বাদ থেকেও এমন শব্দ আসছিল যেন যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। সব সঞ্চয় ভাঙিয়ে সেদিন মাত্র নতুন ঘর তুলেছি। টাকা নেই, চাকরি নেই, স্ত্রীকে নিয়ে কি করব বুঝে উঠতে পারছিলাম না। পরে আমার স্ত্রী আমাকে জোর করে বের করে আনে। বাঁধ ধসের ঘটনায় এ পর্যন্ত 4 জনের মৃত্যু ও 25 জন নিখোঁজ রয়েছেন। মূলত বাঁধের 65 ফুট উঁচু দেয়ালটা ভেঙে পড়লে মুহূর্তেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয় সহ রাস্তাঘাট ও যানবাহন। 2013 সালের এক রিপোর্টে এই বাঁধটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও সরকারের পক্ষ থেকে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি বাঁধ ধসের আগে কর্তৃপক্ষ স্থানীয়দের কোনো সতর্কবার্তা দেয়নি বলে অভিযোগ করে স্থানীয়রা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মুক্তি পেয়ে বাজিমাত করল জেমস বন্ড সিরিজের নতুন ছবি স্পেক্টার। শুক্রবার মুক্তি পেয়ে প্রথম দিনে রেকর্ড 7 কোটি 30 লাখ মার্কিন ডলার আয় করে হলিউড বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে এই ছবিটি। যদিও উদ্বোধনী সপ্তাহের সর্বোচ্চ আয়ের রেকর্ডের দিক দিয়ে জেমস বন্ড সিরিজের এর আগের ছবি স্কাইফলকে ছাড়িয়ে যেতে পারেনি স্পেক্টার। শুক্রবার বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পায় জেমস বন্ড সিরিজের 24তম ছবি স্পেক্টার। আর এই ছবিটির মধ্য দিয়ে চতুর্থবারের মতো কেন্দ্রীয় চরিত্র বন্ডের ভূমিকায় আবির্ভূত হয়েছেন 46 বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। মুক্তি পেয়েই বক্স অফিস বাজিমাত করেছে স্পেক্টার। উদ্বোধনী সপ্তাহে মুক্তির প্রথম 3 দিনে রেকর্ড 7 কোটি 30 লাখ মার্কিন ডলার আয় করে বক্স অফিসের শীর্ষস্থানটি দখল করতে মোটেও বেগ পেতে হয়নি জেমস বন্ড সিরিজের নতুন এই ছবিটিকে। যদিও উদ্বোধনী সপ্তাহে সর্বোচ্চ আয়ের দিক থেকে জেমস বন্ড সিরিজের এর আগের ছবি স্কাইফলকে ছাড়িয়ে যেতে পারেনি স্পেক্টার। 8 কোটি 84 লাখ মার্কিন ডলার আয় করে জেমস বন্ড সিরিজের ছবিগুলোর মধ্যে উদ্বোধনী সপ্তাহে সর্বোচ্চ আয় রেকর্ড করেছিল 2012 সালে মুক্তি পাওয়া স্কাইফল ছবিটি। আর তাই এবার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্পেক্টারকে। বন্ড ভূমিকায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও স্যাম মেন্ডেস পরিচালিত স্পেক্টার ছবিতে আরও অভিনয় করেছেন ক্রিস্টোফার ওয়ালটস, মনিকা বেলুচ্চি, লেয়া সেদু, রালফ ফিয়েনেস সহ আরও অনেকে। অন্য কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনুপ চেটিয়াকে কি কালকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে? এরকম কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কোনো খবর নেই। আচ্ছা, আপনার কাছে নাই? ভারতীয় গণমাধ্যমে এই কথা বলছে স্যার। হতে পারে। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করল বাংলাদেশ। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর।
যেহেতু সে বিদেশি সেহেতু সে আমাদের দেশও ত্যাগ করতে চেয়েছেন এবং সেই জন্যই তাকে সেইভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি। মিয়ানমারে ক্ষমতা হস্তান্তরের সূচির সঙ্গে আলোচনায় রাজি প্রেসিডেন্ট শোয়ে। দ্রুত ফল প্রকাশ করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আহ্বান। সিরিয়ায় সাংবিধানিক সংস্কারের প্রস্তাব রাশিয়ার। আইএস এর কাছ থেকে আলেপ্পোর বিমান ঘাঁটি পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর। এবং পশ্চিম তীরে সহিংসতার জন্য ফিলিস্তিনি নেতাদের দায়ী করলেন নেতানিয়াহু। ইসরায়েলিদের বিচারে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা আরব আমিরাতের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।